নমস্কার। গতকাল সারাদিন আমাদের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী তিনি দাঁড়ালেন। এই ব্যাপারটা নিয়ে রাজ্য জুড়ে দেশ জুড়ে একটা সাংঘাতিক উত্তরোল উত্তেজনা চলছে। হবারই কথা। মুখ্যমন্ত্রীকে সাধুবাদ, অভিনন্দন, ধন্যবাদ দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু কালকে যে কথাটা হয়েছে যে এসআইআর এর মধ্যে বহু 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 অসঙ্গতি, আজকে উনি যে সুপ্রিম কোর্টে গেলেন, আমার কাছে তার ইম্পর্টেন্সটা, অনেকে তার মধ্যে একটা সাংঘাতিক একটা তীব্র রাজনৈতিক অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছেন, পাবলিক রিলেশনস অ্যাপিয়ারেন্স ভ্যালু খুঁজে পাচ্ছেন। তারা হয়তো সবাই ঠিক, কিন্তু আমি তো একজন ভোটার নই, কেবল আমি একজন নাগরিক। এবং ভোটার থেকে যখন আমি নাগরিক হিসেবে চিন্তা করি, তখন আমি বলবো যে এসআইআর এর মধ্যে যে নানান অসঙ্গতি এবং এসআইআর এর যে নানান রকম একটা বিষাক্ত টক্সিক এফেক্ট আমাদের সমাজের মধ্যে আসতে চলেছে, এই ব্যাপারগুলো কিন্তু কাল ওই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে অনেকগুলো কিন্তু ধরা পড়েনি। কিন্তু কালকের সেই উত্তরোল উত্তেজনা হয়েছে বলে আজও হয়তো আমাদের দেশের কিছু মানুষ জানতে পারলেন যে দেশে সবাই এখনো ভাত ঘুম দিচ্ছে না, সবাই ঘুমিয়ে নেই। প্রথম কথাটা হলো, এই কালকে সুপ্রিম কোর্টের হই হট্টগোলের মধ্যে প্লিজ রিয়েলাইজ ওয়ান থিং, যে সুপ্রিম কোর্ট এখনও ফান্ডামেন্টালি এসআইআর পদ্ধতি যে কনস্টিটিউশনালি ভ্যালিড, সেই কথাটা এখনও সুপ্রিম কোর্ট কিন্তু অকাঠ্যভাবে সুপ্রিম কোর্ট সেই কথা এখনও বলেননি। The substantial judgment and decision of the Supreme Court is still hanging in balance. তো এই যে চারিদিকে একটা কুরুক্ষেত্র তাণ্ডব, সমুদ্র মন্থন চলছে, এই পুরো অ্যাক্টিভিটিটা চলছে কিন্তু একটা ঠেকো দেওয়া ইন্টারিম বেসিসে। সুপ্রিম কোর্ট হ্যাজ নট ইয়েট গিভেন দ্য জাজমেন্ট যে আমাদের সংবিধান আর্টিকেল 324 ইত্যাদি অনুযায়ী দ্যাট দিস ইজ আ ভ্যালিড প্রসেস। দ্বিতীয়ত, কালকে যেমন আজকে কথাবার্তার মধ্যে যে পয়েন্টটা উঠেছে যে লজিক্যাল ডিসক্রেপেন্সি, সেটা নিয়ে আমরা কি করছি, এই লোকের এই ধরুন তপন কুমারের নামের তপনটা আলাদা হয়েছে, কুমারটা আলাদা হয়েছে, কি একসঙ্গে হয়ে গেছে, কারো হয়তো নামের মধ্যে মিত্রর মধ্যে দুটো টি পড়ে গেছে, এই সব ব্যাপারগুলো নিয়ে যে আপাতত রসিকতা করার ব্যাপার না, যে হাস্যকর পরিস্থিতিগুলো উঠছে, এগুলো কেন উঠছে? কারণ ইলেকশন কমিশন, টু দ্য বেস্ট অফ মাই আন্ডারস্ট্যান্ডিং, দুটো এআই মডেল ইউজ করছেন। একটা এআই মডেলকে ইউজ করছেন যে যেরকম ফেস রেকগনিশন বা ফটোগ্রাফিক ভ্যালিডেশন একটা এআই মডেল ইউজ করছেন। আর একটা এআই মডেল যেটা তারা ইউজ করছেন সেটা ভয়ানক বিপজ্জনক, দ্যাট ইজ দ্য লজিক্যাল ডিসক্রেপেন্সি ডিটেকশন এআই মডেল। এবং এই দুটো এআই মডেল নিয়ে পরে কোনোদিন সময় পেলে আর একটু বিস্তৃত টেকনিক্যাল আলোচনা করব। বাট লুক এট ইট, প্রতিটা এআই মডেলের মধ্যে একটা ভালো মতো এরার রেট আছে। এবং এআই মডেল আজকে পৃথিবীতে যারা যারা ব্যবহার করে ফর দেয়ার সিটিজেন্স রোল আপডেশন, যারা যারা ব্যবহার করে ফর দ্য ভোটার লিস্ট আপডেশন, অত্যন্ত সীমিতভাবে ইন সাম প্লেসেস অফ অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস, নাইজেরিয়া, কিছু কিছু ছোট ছোট জায়গায় একটা পাইলট প্রজেক্ট হিসেবে এআইকে ব্যবহার করা হয়েছে, আইদার ফর সেন্সাস অ্যাকিউরেসি বা ইলেকটোরাল অ্যাকিউরেসি। এবং সেই প্রসেসগুলো বহু মাস, ইফ নট বহু বছর ধরে চলেছে, কারণ এআই একবার স্ক্রিন করে দিলে পরে প্রত্যেকটা স্ক্রিনিংকে আবার আমাদের হিউম্যান ইন্টারফেস, মানুষকে ইনভলভ করে রিচেক করতে হবে। একটা আপনার কাছে যদি একটা দুর্দান্ত এআই প্রোগ্রাম থাকে, একটা এআই প্রোগ্রামের এরার রেট হচ্ছে মিনিমাম 2 থেকে 2.5%।
তার মানে দুটো এআই মডেলের আপনার এরার রেট হবে মিনিমাম 5%। তো আজকে পশ্চিমবঙ্গের মধ্যে যে ভোটার সংখ্যা, যাদের আপনি ছাঁকনি দিয়ে ছাঁকার চেষ্টা করছেন, তাড়াহুড়ো করে একটা আধকাঁচা এআই মডেলে ফেলার চেষ্টা করছেন, তার যে নিছক যে সফটওয়্যার এরার রেট, এই সফটওয়্যার এরার রেটের জন্যে আপনি অন্তত 60 থেকে 70 লক্ষ মানুষকে নাজেহাল করবেন, যে ব্যাপারটা এখন হচ্ছে। কারণ আমরা এআই দিয়ে একবার একটা কাঁচা হাতে ছেঁকে নিচ্ছি, কিন্তু সেই ছেঁকে নেবার পরে যে আমাদের হিউম্যান ইনভিজিলেটরস বসিয়ে আমাদের অ্যাকচুয়ালি খাতায় কলমে যে একটা সেকেন্ড স্টেজ অফ হিউম্যান ইনভিজিলেশন দেওয়ার কথা ছিল, সেইটে দেওয়ার আমাদের সময়ও নেই, ইচ্ছেও নেই। তাড়াহুড়ো করে কোন 100 বছরের বৃদ্ধাকে এনে লাইনে দাঁড় করাবো, কোথায় আমি অমর্ত্য সেনের নাম ঠিকানা নিয়ে কোয়েশ্চেন করব, এই রকম একটা প্রহসনের অ্যাক্টিভিটি বর্তমানে চলছে। লিভ অ্যালোন দ্য এআই পার্ট। আর একটা কথা দেখুন, বারবার একটা কথা নাগরিক হিসেবে চিন্তা করুন, যে যতই আমরা এইটা নিয়ে চিন্তা করছি, 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের মধ্যে এই আর্গুমেন্টটা হয়ে যাচ্ছে পলিটিক্যাল আর্গুমেন্ট। আপনি যদি এআই এর সমর্থনের কথা বলেন, আপনি মোদিজির সমর্থক। আপনি যদি এআই এর বিপক্ষে সমর্থন করেন, আপনি দিদিমণির সমর্থক। কিন্তু কথাটা হলো, সমাজের সমর্থনে কে আছে আজকে? কেন এই কথাটা উঠছে? আপনি উত্তরপ্রদেশ, বিহার, বর্তমানে পশ্চিমবঙ্গ, এদের অভিজ্ঞতাগুলো দেখুন। আজকে নানান দিকে খুব একটা চুপি নয়, জোর গলায় ইলেকশন কমিশন বলে বেড়াচ্ছে যে আমরা কম বেশি 8 থেকে 10% লোককে ছেঁকে ছাঁকনি দিয়ে বার করে দিচ্ছি। এই 8 থেকে 10% যে ডিলিশনগুলো হচ্ছে, যারা কিনা বর্তমানে আমাদের সমাজের মধ্যে আছেন, ধরে নিন যারা মারা গেছেন, মৃতদের নামটা আপনি বাদ দিন, the death will obviously and logically be excluded. আজকে যারা আমাদের মধ্যে রয়েছেন, তাদের কারো লজিক্যাল ডিসক্রেপেন্সিতে, কারো ডকুমেন্টারি ডিসক্রেপেন্সিতে, কারো নাম আমাদের 2001, 2, 3 লিস্টে পাওয়া যাচ্ছে না বলে যারা দেশের মধ্যে রয়েছেন, খেয়ে পড়ে বসে আছেন, তারা প্রজন্মের পর প্রজন্ম এই দেশ, এই শহর, তার গ্রামে বসবাস করেছেন। এই রকম যদি আপনি 7-8% লোককে পার ইন্ডিয়ান পপুলেশন যদি আপনি বাদ দেন, তাহলে আপনার হাতে কম বেশি 9 থেকে 10 কোটি এমন মানুষ তৈরি হবে, যে মানুষগুলো বর্তমানে হচ্ছে বর্তমান গণতন্ত্রের প্রেতাত্মা। তারা কি তাদের সামাজিক অবস্থানটা কি হতে চলেছে, এইটা নিয়ে চিন্তা করেছেন? তারা একটা এলাকার মধ্যে আছে, তারা পরিশ্রম করে, তাদের মধ্যে অধিকাংশ মানুষ হয়তো দিন আনে দিন খায়। যারা আজকে ডিলিটেড, তাদের 80% মানুষ উইল বি দ্য পুয়ারেস্ট অ্যান্ড দ্য মোস্ট মার্জিনাল সেকশন অফ সোসাইটি। কোথায় তারা আপনার নতুন ফর্ম তোলার জন্যে ছুটে বেড়াবে? কোথায় তারা আপনার কাছে তদবির করার জন্যে উকিল লাগাবে? কেউ করতে পারবে না। এবং এই ঘটনাটা আপনি বিহারে দেখতে পাচ্ছেন, যেখানে আপনি জোর গলায় বলছেন আমি তো 60 লাখ লোকের নাম বাদ দিয়ে দিয়েছি, কিন্তু কটা অ্যাপ্লিকেশন পড়েছে? আরে মশাই, যে রাজ্যের মাথা পিছু ইনকাম ভারতবর্ষের মধ্যে লোয়েস্ট, যে রাজ্যের 100 জনের মধ্যে 75 জনকে পরিযায়ী শ্রমিক হয়ে বেঁচে থাকতে হয়, সেই রাজ্যের মানুষের সময় নেই যে ফর্মের পর ফর্ম তুলে আপনার এই গর্ভগৃহের মধ্যে তদবির করবে বলে। তাহলে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা? আপনি ভেবে দেখুন, আপনার এলাকায়, আপনার একটা এলাকার মধ্যে যদি 1000 লোক থাকে, সেই 1000 লোকের মধ্যে 1000 লোকের মধ্যে প্রায় 80 থেকে 100টা লোক হবে যারা রয়েছে, কাজকর্ম করে, ঘর সংসার নিয়ে রয়েছে, এবং তাদের চারিদিকের মানুষগুলো মনে করবে এগুলো হচ্ছে নতুন হরিজন, এরা হচ্ছে ইললিগাল ইন্ডিয়ানস। এরা কি? এরা পোকামাকড়।
এরা কি? এরা সবাই রোহিঙ্গা? এরা কি সমস্ত ইলিগাল? এই যে একটা ম্যাসিভ ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট অফ আ পপুলেশন হচ্ছে ভারতবর্ষে। আপনি যদি আজকে প্রায় 100 কোটি ভোটারের মধ্যে প্রায় 8 কোটি 9 কোটি লোকের নাম বাদ দেন, আপনি একটা নতুন রাজ্য তৈরি করছেন, আপনি একটা নতুন স্টেট তৈরি করছেন, একটা পরিচয়হীন, একটা আনঅথরাইজড, একটা ভালনারেবল ক্লাস তৈরি করছেন, একটা নতুন হরিজন সমাজ এই ভারতবর্ষের মধ্যে তৈরি করছেন, যে দুর্বল মানুষকে তার চারিপাশের লোকগুলো, তারা পলিটিক্যাল হোক, তারা সুদখোর হোক, তারা যাই হোক, এদের নিপীড়নের ইতিহাস এবার শুরু হতে চলেছে। এক সময় গান্ধী লড়েছিলেন না? আজকে হরিজনদের তারা সমাজে দাঁড় করাবার জন্যে। আম্বেদকর তার জীবন দিয়ে দিলেন না সেই লোয়ার ক্লাস শিডিউল কাস্টকে সমাজে তুলতে। আজকে এই অবিবেচক ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমরা একটা নতুন হরিজন সমাজ, আমরা একটা নতুন ভালনারেবল ক্লাস ইন সোসাইটি বার করতে চলেছি। জাস্ট থিঙ্ক যে একটা অ্যাভারেজ ইন্ডিয়ান স্টেটের যা জনসংখ্যা, আজকে সেই জনসংখ্যা আমি ভারতবর্ষের বুকে অ্যাড করতে চলেছি। যারা সেই কর্ণকুন্তী সংবাদের মতো নামহীন, গোত্রহীন, পরিচয়হীন হয়ে এই ভারতবর্ষে বেঁচে থাকবে, তারা কিন্তু ট্যাক্স দেবে, তারা কিন্তু জিএসটি দেবে, তারা কিন্তু চাল, ডাল, নুন, টুথপেস্ট, সাবান কেনার সময় যে টাকাটা দেশে ভরবে তারই টাকার ওপর দিয়ে আমরা পৃথিবীর 4 নম্বর ইকোনমি বলে আমরা হনুমানের মতো বুক বাজাবো। দিস ইজ আ ডেঞ্জারাস ফেনোমেনন। আজকে যে আলোচনা হচ্ছে, যে আলোচনা আজকে সাধারণ মানুষ করুক, যে আলোচনা আজকে সংবাদ মিডিয়াতে হচ্ছে, যে পয়েন্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে তুললেন, অল দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু আমার কাছে, আমি একজন কেবল ভোটার নই, আমি একজন নাগরিক। দ্য সোশ্যাল ইমপ্লিকেশনস অফ দিস প্রসেস আমার আজকে রক্ত হিম করে দিচ্ছে। কারণ আমি ভাবার চেষ্টা করছি যে আগামী 100 বছর আমরা সমাজে এই যে নতুন এক ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত তৈরি করছি, এই সমাজের ভবিষ্যৎ কি? যে সমাজ আজও ধর্মের নামে যুদ্ধ করে, যে সমাজে আজও খুনোখুনি হয় পার্টির মধ্যে, যে সমাজে পলিটিক্যাল ভায়োলেন্স, ইলেকটোরাল ভায়োলেন্স, ইকোনমিক এক্সপ্লয়টেশন আজও আমার দেশে চলছে, সেখানে আমি এই সমাজের মধ্যে একটা ভালনারেবল 10% অফ সোসাইটিকে আমার কনস্টিটিউশনাল স্ট্যাম্প দিয়ে তৈরি করছি। এর থেকে বড় মর্মান্তিক ঘটনা হয়তো গণতান্ত্রিক ভারতবর্ষে কোনোদিন ঘটেনি। আরও চিন্তা করে দেখুন, স্টাডি দ্য হিস্ট্রি অফ ডেমোক্রেসি। আজকে স্টাডি দ্য হিস্ট্রি অফ ডেমোক্রেসি ইন ইংল্যান্ড, ইন ইউরোপ, ইন আমেরিকা, ইন সাউথ আফ্রিকা, ইন অস্ট্রেলিয়া। ভারতবর্ষের ইতিহাসটা স্টাডি করুন। যখন 1930-40 ইলেকশন হতো, মেরে কেটে 20% 40% লোক ভোট দিত। সেইখান থেকে আমরা বাড়াতে চেষ্টা করেছিলাম যে দেশের সমস্ত মানুষ আমাদের এই ইলেকটোরাল প্রসেসের মধ্যে যুক্ত হোক। পৃথিবীর সমস্ত দেশ, the black population in USA, apartheid in South Africa, aboriginal population in Australia, women's voting rights, পৃথিবীর অর্ধেক দেশে 1940-45 অবধি মেয়েদের ভোটিং রাইট ছিল না। একটা সমাজ যত ডেভেলপ করেছে, একটা ডেমোক্রেসি যত ডেভেলপ করেছে, তততেই সমাজ এবং ডেমোক্রেসি তার সমস্ত জনসংখ্যা, সমস্ত মানুষকে তার ডেমোক্রেটিক ইলেকটোরাল প্রসেসের মধ্যে যুক্ত করার চেষ্টা করছে। আমরাই একটা গোয়াড় গোবিন্দ অবোধ দেশ,
যে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আজকে আমাদের ডেমোক্রেসিকে ছেঁটে কেটে ছোট করার চেষ্টা করছি, ছলে বলে চেষ্টা করছি যে কিভাবে সেই কাটপিস কাটার মতো আমরা সোসাইটিটাকে কেটে কেটে আমার অপছন্দের কিছু মাইনরিটি পপুলেশন, কিছু দলিত পপুলেশন, কিছু মাইগ্রেন্ট লেবাররা, কিছু বিশেষ ভাষাভাষী লোকেদের ছেঁটে কেটে আমি আমার পছন্দসই একটা ইলেকটোরাল লিস্ট তৈরি করব। হয়তো করলাম, হয়তো সেই লিস্টের ঘাড়ে ভোট দিয়ে পরের ভোটের বৈতরণীটা আমি পার করলাম, পরের ভোটটা হয়তো পেরোনো যাবে, কিন্তু পরের 10 বছর, পরের 50 বছরটা কিভাবে আমরা পেরোবো এই নিয়ে একটা ভীষণ ভীষণ দুঃস্বপ্ন এবং দুশ্চিন্তা রইল। নমস্কার।